একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, সময় কিন্তু খুব তাড়াতাড়ি যায়। হ্যাঁ? যদিও খুব ইভেন্টফুল 16-17 মাস গেছে, কিন্তু তারপরে এক সময় তো এখন সময় হয়ে আসছে যে আপনাদের কাছ থেকে আবার বিদায় নেওয়া হয়ে যাক। পুরোপুরি বিদায় তো না, কারণ আপনাদের সাথে আমি যখন এই পজিশনে ছিলাম না তখন নিয়মিতই দেখা হতো, এবং আগামীতেও মনে হয় দেখা হতে থাকবে এই ধরনের অন্য ফরম্যাটে, কিন্তু দেখা সাক্ষাৎ চলবে। কাজেই এটা এক ধরনের ট্রানজিশন, শুধু সত্যিকার অর্থে পুরোপুরি বিদায় যেটা সেটাও না। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমার মনে হয় আমরা গত 17 মাসে একটা খুব কার্যকর এবং অনেক ক্ষেত্রে ইউজফুল একটা রিলেশন আমরা মেনটেন করে আসছি। এই না যে আমি যা বলবো তা সব আপনাদের মনে করতে হবে, অথবা আপনারা যাই মতামত ব্যক্ত করবেন সেটা আমার পছন্দ হবে, তা এমন কোনো কথা নেই। আমাদের তো প্রথম কথাই হলো যে উই হ্যাভ টু এগ্রি টু ডিসএগ্রি, কারণ সাংবাদিকদের কাজ তো কনফর্মিটি না, বরং আমি কিন্তু এটা আপনাদেরকে এর আগেও একবার বলেছি, সেটা হলো যে আমি মনে করি যে বিগত সরকারের সময়ে চাপে পড়ে বা বিভিন্নভাবে খুব বেশি কনফর্মিটি এসে গেছিল সাংবাদিকদের মধ্যে। অল্প কিছু বাদ দিয়ে বাকি সবাই পুরোপুরি সরকারের লাইন ফলো করতে। তো আমি কখনোই চাই না যে সেটা হোক। এমনকি যখন আমি সরকারের অংশ, তখন আমি আসলেই চেয়েছি যে আপনাদের কনফর্মিটির প্রয়োজন নেই, আপনারা ক্রিটিক হন। শুধু একটা রিকোয়েস্ট করেছিলাম যে ক্রিটিসিজম যেন এটা যেন রেশনাল হয়। সব ক্ষেত্রে রেশনাল হয়েছে তাও আমি মনে করি না, অনেক ক্ষেত্রেই অন্যায় ক্রিটিসিজমেরও আমি মুখোমুখি হয়েছি, কিন্তু আমি সেটাকে সহজভাবেই নিয়েছি, আমি এটাতে মাইন্ড করিনি কোনো কিছু। সব কিছুই যে সব নিয়ম মাফিক হবে, আমার ইচ্ছা মতো হবে, এমন তো কোনো কথা নেই। তো কাজেই আমি দেখি এটাকে এভাবে যে গত 17 মাস আপনাদের সাথে একটা অত্যন্ত চমৎকার সম্পর্ক আমার কাছে। একটাই আপনাদের কমপ্লেন থাকতে পারে যে অনেক সময় আমাকে পাকড়াও করার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। তবে একটা কথা এখানে বলে রাখি, পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা নিয়মিত সাংবাদিকদের সাথে সামনাসামনি প্রশ্নের উত্তর দেয়, এটাও কিন্তু খুব কমন না পৃথিবীতে। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও আপনাকে কিন্তু ওই এক্সপি যে ডিজি, তার উপরে আমরা ইপি বলতাম, ওরা এক্সপি বলতো, তার ডিজির উপরে জয়েন্ট সেক্রেটারি তার উপরে নির্ভর করতে হতো। মন্ত্রী রেয়ারলি কখনো সামনে হাজির হতেন। তো আমি আপনাদের সাথে প্রতি সপ্তাহে একবার মুখোমুখি হয়েছি, কোনো কোনো সপ্তাহে দুবারও হয়েছি। তো এটাই আমার একটু আবার ঝামেলাও ছিল, কারণ এত ঝামেলার মধ্যে আবার 2বার বা 3বার দেখা সাক্ষাৎ করা এবং প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। অনেক সময় কোনো ইস্যু নেই, কিন্তু আপনারা তারপরেও চেয়েছেন যে আমি সামনে দাঁড়ায় এমন কিছু বলি। তো এসব কারণে একটু আমাদের ওই ক্যাট অ্যান্ড মাউস হয়েছে, আই এগ্রি। তবে সেটাও তো স্বাভাবিক জীবনযাত্রার এবং সম্পর্কেরই অংশ। কাজেই সব কিছু মিলিয়ে আমি মনে করি, অন্তত আমার তরফ থেকে যে রিলেশন আপনাদের সাথে ছিল গত 1.5 year ক্লোজ টু, দ্যাট ওয়াজ গুড ফর মি, এবং আমি অনুমান করি যে হয়তো আপনাদের জন্য সেটা খারাপ ছিল না। এটা অবশ্য সবাই আপনারা এগ্রি নাও করতে পারেন, আমার মতের সাথে তো আপনাদের মিলবে এমন কথা নেই। তো আমরা আশা করছি যে আর 1 সপ্তাহের মধ্যে তো নির্বাচন হয়ে যাবে। যদিও সন্দেহান লোকজন এখনো অভাব নেই, কিন্তু আমি মনে করি যে তেমন কোনো কারণ নেই আর নির্বাচন না হওয়ার। নির্বাচন, তারপরে কোয়ালিফিকেশনের প্রশ্ন আছে। নির্বাচন পারফেক্ট হয় এটা খুব রেয়ার, যে একটা পারফেক্ট কোনো কিছু হয়েছে, এটা হয় না। জীবনে কোনো কিছুই পারফেক্ট না, কিছু সমস্যা থাকে। আমার নিজস্ব একটা ইয়ার্ডস্টিক ছিল যে ফলাফল জনমতের প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা। জনমত কি এটা জানার জন্য সংখ্যার দিকে তাকাতে হয় না, এটা আমরা মোটামুটি জেনে যাই, বুঝে যাই আগেই। অনেক সময় একটু কনফিউশন থাকে। আমি মনে করি যে আমাদের যে 4টা নির্বাচন, যেগুলিকে আমরা নির্বাচন বলি, সেগুলি প্রতিটি জনমতের প্রতিফলন ঘটেছিল। এমন হতে পারে যে
হয়তো 5টা সিট অমুকের বেশি পাওয়া উচিত ছিল বা স্বাভাবিক ছিল, সেটা হয় না বিভিন্ন কারণে। এটা হতে পারে, যে কোনো সময় হয়। আপনাদেরকে আমি এটুকু বলতে পারি, আমি তো দীর্ঘদিন ভারতে ছিলাম, সর্ববৃহৎ গণতন্ত্রের তারা গর্ব করেন নিজেদেরকে নিয়ে। সেখানেও কিন্তু পারফেক্ট কখনো হয় না, কিছু সমস্যা থাকে। এবং যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম, আমার পরিচিতি বন্ধুত্ব ছিল অনেকের সাথে, কাজে আমি ভিতরের অনেক কিছু জানতে পেরেছি বিভিন্ন সময়। তো আমি আশা করব যে এই যেই নির্বাচন সামনে আসছে, এটা অবশ্যই আমাদের জনমতের প্রতিনিধিত্বশীল হবে। শুধু তাই না, মানুষ ভোট দিতে যেতে পারবে, ভোট দিতে পারবে, এবং সেই ভোট প্রপারলি গণনা হয়ে রেজাল্ট হবে। এইটুকু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা হবে। এবং এটা যদি হয়, আমার মনে হয় যে সরকারের অংশ আমি, সেই সরকার একটা সন্তুষ্ট নিয়ে বিদায় নিতে পারে। এই সরকার সব কিছুতেই সফল হয়েছে এরকম ক্লেম করার কোনো অর্থ নেই, কোনো সরকারেরই হয় না। এই সরকারের কিছু সাফল্য আছে, কিছু ব্যর্থতা আছে, সেগুলি আপনারা বিচার বিশ্লেষণ করছেন এবং করতে থাকবেন। একটা প্রসঙ্গ আমি বলেছিলাম যে আর কিছু না হোক সরকারের সমালোচনা তো করতে পারছেন, এই একটা ইমপ্রুভমেন্ট অন্তত হয়েছে, যেটা খুব কঠিন ছিল আগে। কারণ আমিও একটু লেখালেখি করতাম, আপনারা জানেন। তো আমি জানতাম যে আমার সীমা কোথায়, কোন লাইনটা আমি পার হতে পারবো না। তো আমার মনে হয়েছে যে ঠিক ওই রকম একেবারে স্যাক্রোস্যাঙ্ক্ট কোনো লাইন এখন নেই। অন্ততপক্ষে ক্রিটিক্যাল হওয়ার সুযোগ আছে, সুযোগ ছিল এই 1.5 বছর। ভবিষ্যতে কী হবে সেটা তো পরবর্তী সরকার যেটা আসবে, আমরা আশা করবো যে তারা আমাদের এই সরকার ভালো যা কিছু করেছে সেগুলো তারা গ্রহণ করবে, যেখানে আমরা ব্যর্থ হয়েছে সেগুলিতে তারা সাফল্য অর্জন করবেন। আমি এই আশা করি একটা স্থায়ী সরকার যখন আসবে। আমাদের তো সরকার বাই ডেফিনেশন অস্থায়ী, ইন্টারিম গভর্নমেন্ট। তো এইটুকুই আমার প্রত্যাশা। আমি আশা করব যে আপনারা স্বাধীনভাবে এবং খোলামেলাভাবে কোনো ভয়ভীতি ছাড়া আপনাদের ক্যারিয়ার ফলো করতে পারবেন। এবং মিডিয়া সত্যিকার অর্থেই একটা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে নিজের ভূমিকা যথেষ্ট ভালোভাবে বহাল রাখতে পারে। তো আমি এইটুকুই আমার আসলে বক্তব্য। এরপরে আপনাদের কোনো প্রশ্ন কিছু বোধহয় থাকতেও পারে। আসলে এইটুকু বলা এবং তারপরে একসাথে একটু চা খাওয়ার জন্য আজকের আমন্ত্রণ। তবে আপনাদের কিছু প্রশ্ন থাকলে সেগুলি আমি জবাব দিতে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ। এখান থেকে শুরু করি। প্রশ্ন করে আপনাকে ধরার চেষ্টা করেছি, খুবই সফল হয়নি, কিন্তু খুব ইন্টারেস্টিং হলে সত্য যে আপনি যে সরকারে আছেন এবং আজকে আমাদের সেই সরকার যাওয়ার সময় একদানা কাজ করে দেওয়ার চেষ্টা করছে, যেমন চীনের সাথে তারপরে আমরা ট্রেড ডিল করেছি, অনেকগুলো কি বার্ডেন আপনারা এক ধরনের নেক্সট গভর্নমেন্টের রেখে যাচ্ছেন, যে ফরেন গভর্নমেন্ট এগুলো ক্যারি আউট না। ওকে, আমি বরং উল্টোটা মনে করি। এই কারণে যে বার্ডেন রেখে যাওয়ার পরিবর্তে বরং আমি মনে করি যেটা, যে আমরা অনেকগুলি ইস্যুস এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য করা। যেমন ধরুন ইউএসের সাথে ট্রেড ডিল, যেটা আমরা তো তাদের সাথে নেগোশিয়েট করেছি, সবসময় জড়িত ছিলাম, এগিয়ে গেছি বলেই কিন্তু 25 থেকে বা তার থেকে 37 থেকে এটা কিন্তু 20% নেমে এসছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতের ক্ষেত্রে কিন্তু এটা 18তে নেমে এসছে, পাকিস্তানের জন্য 18 হয়েছিল। তো আমরা চেষ্টা করছি আমাদের জন্য এটা অন্তত ওই পরিমাণ নামানো যায় কিনা। যদি আমরা এটা করে যেতে পারি, আমি তো মনে করি যে পরবর্তী সরকারের জন্য একটা কাজ কমিয়ে দিয়ে গেলাম, আমরা তাদের জন্য সহজ করে দিয়ে গেলাম। একইভাবে যেই চুক্তিগুলির কথা আপনারা বলছেন জাপানের সাথে বা এরকম, সেগুলি কিন্তু হঠাৎ করে হচ্ছে না। গত আরও আগে থেকেই কোনো কিছু আছে যেগুলির ইনিশিয়েটিভ আরও আগে থেকে হচ্ছিল, এবং সেগুলিকে আমরা ফলো আপ করেছি গত 1 বছর 1.5 বছর ধরে। এখন ফ্রুইশনের কাছাকাছি এসছে। ইনফ্যাক্ট আরও হয়তো 1 মাস আগে হতে পারতো, কিন্তু তার মধ্যে আমরা 2-1টা পয়েন্ট দেখেছি যে আমাদের
খুব পছন্দ হচ্ছে না, স্বার্থে যাচ্ছে না, সেগুলি নিয়ে আমাদের রিনেগোশিয়েট করতে হয়েছে। এবং এখন যদি একটা চুক্তি সই হয়, তাহলে আবার আমি বলি যে এটা একটা কাজ এগিয়ে থাকলো। এরপরেও দেখুন, একটা যদি চুক্তি সই হয়ও, সেটার অধীনে কিন্তু করার যে জিনিসগুলি থাকবে সেগুলি কিন্তু এরপরে আসবে আস্তে আস্তে। এবং একটা ফরম্যাট কাঠামো থেকে গেল, পরবর্তী সরকার এসে বরং সহজভাবে সেটাকে ফলো আপ করতে পারবে। স্যার, আপনাকে তো আমরা আসলে অনেকগুলো ভূমিকায় দেখেছি। আপনাকে সরকারের পররাষ্ট্র সচিব হিসেবে পেয়েছিলাম, এখন মন্ত্রী হিসেবে পেলাম, এবং মিনিস্ট্রির ক্ষমতা কার্যক্রম খানিকটা টেনে ধরার একটা চেষ্টা করেছে। আপনি আসলে কতখানি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পেরেছেন? বিশেষ করে ধরেন যে সমস্ত চুক্তিগুলো করছেন, সেই চুক্তির সঙ্গে সমস্ত কোম্পানির বোর্ড কিভাবে গঠিত হচ্ছে, আমি খুবই নিশ্চিত আপনি যদি স্বাধীন থাকতেন আপনি এগুলো নিয়ে লিখতেন। ফলে এখন এই জায়গা থেকে আপনি কতখানি মূল্যায়ন করবেন এই 18 মাসের আপনার পথ চলায়, পেশাগতভাবে, যুক্তিসঙ্গতভাবে, এবং যা নর্মস সেটার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত কতখানি নিতে পেরেছেন, নাকি যখন নিতে পারেননি সেখান থেকে নিজেকে অ্যাবস্টেইন করেছেন? ওকে, বলো। বাংলাদেশের অবস্থা আসলে পাসপোর্টের অবলম্বন এমন হয়েছে, এই বিষয়গুলোকে আসলে আপনি এক ধরনের ব্যর্থতা হিসেবে দেখবেন কিনা বা স্বীকার করবেন কিনা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। মাননীয় উপদেষ্টা একই সঙ্গে আপনার বাংলাদেশ এটা হচ্ছে ভারত তো সর্ববৃহৎ প্রতিবেশী, অনেক বড় সম্পর্ক। এই 1.5 বছরের সময়ে ভারতকে ডিল করা আসলে কতটা টাফ ছিল আপনার জন্য, এবং আসলে ভারতের সাথে সম্পর্ক কতটুকু এগিয়ে নিতে পারলেন এই টাফ সময়ে? ভারত না, তো ভারতের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কোনো সন্দেহ নেই। তবে একটি জিনিস আমি এটুকু এভাবে ইভ্যালুয়েট করতে পারি যে ভারতের সাথে আমি আপনাদেরকে একদম প্রথম থেকে একটা টার্ম, একটা ফ্রেজ ব্যবহার করে আসছি, গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোকাল রেসপেক্ট অ্যান্ড ইন্টারেস্ট। তো আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমার দিক থেকে এবং আমার হায়ারার্কিতে আমার উপরে যেটুকু আছেন, চিফ অ্যাডভাইজার আছেন এবং সরকারের যেই মতামত, এটা কিন্তু কোনো কনফ্লিক্ট নেই। এটা একেবারেই যে আমরা আসলেই ভারতের সাথে একটা গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট, এটা আমরা চেয়েছিলাম সবসময়। সফল হয়েছি এটা ঠিক বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই এটা তো অনেকটাই থমকে আছে। আমি বলবো না যে বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। আমি দোষারোপ করতে চাই না কাউকে। ভারত নিশ্চয়ই তাদের স্বার্থ যেভাবে তারা চিন্তা করে সেভাবেই করেছে, আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি সেভাবে চেষ্টা করেছি। দুটো ঠিক অনেক ক্ষেত্রে মেলেনি, এটা লেটাস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আমাদের দুই পক্ষের যেই নিজস্ব স্বার্থের যে একটা ধারণা, সেই দুটো স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে, যে কারণে অনেক ক্ষেত্রেই আমরা এগোতে পারিনি। আমি আশা করব যে আমার উত্তরাধিকারী যিনি আসবেন এবং আমাদের এই সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে, তাদের সময় আবার রিলেশন স্মুদেন হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। ইস্যুজ থাকবেই, আমি এটা সব দেশের ক্ষেত্রে বলি যে ইস্যুজ থাকবেই, সেগুলি নিয়ে কিছু সংঘাতও থাকবে স্বার্থে, কিন্তু তারপরেও একটা স্মুথ রিলেশন গুরুত্বপূর্ণ। সেটা আমি আশা করবো যে আমাদের পরবর্তী সরকার সে ব্যাপারে অগ্রসর হতে পারবে। আমাদের সময় সম্পর্ক খুব স্মুথ ছিল না, এটা আমি স্বীকার করেই নিলাম, কারণ বেশ অনেকগুলি সেটব্যাক হয়েছে। এক আর অন্য যে ইস্যুটা আপনি তুলেছেন যে বিশেষ করে ভিসার ক্ষেত্রে, এটা এ ব্যাপারে আমি কোনো ধরনের কোনো আমি কিন্তু যদি আসলে আমার কোনো সীমাবদ্ধতা থাকে সেটা আমি স্বীকার করতে খুব কষ্ট হয় না আমার, কিন্তু এই জন্য কোনো দায় আমি স্বীকার করতে রাজি না অ্যাজ অ্যাডভাইজার ফর ফরেন অ্যাফেয়ার্স। এটা দেশের দায়, আমাদের পুরো সিস্টেমের দায়, পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, আমার ব্যক্তিগতভাবেও না। কারণ পৃথিবী জুড়ে প্রচুর সুযোগ আছে, অপরচুনিটিস যথেষ্ট, আমরা সেটা ব্যবহার করতে পারছি না, আমাদের নিজেদের দোষে। এটা আমি আপনাদেরকে এর আগেও কয়েকবার বলেছি বিভিন্ন সময়, যে ভিসা যে দেয় না আমাদেরকে, এই জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী, সম্পূর্ণভাবে আমরা দায়ী। এবং আমাদের চিফ অ্যাডভাইজার নিজে বলেছেন যে জালিয়াতিতে আমরা একেবারে সেরা। এখন আপনি যখন জালিয়াতি করবেন, আপনার কাগজ কেন বিশ্বাস করবেন? একটা জিনিস মনে রাখতে হবে, ভিসা বলুন বা অন্য যে কোনো কিছু বলুন, অ্যাডমিশন বলুন,
সবকিছু কিন্তু কাগজের ভিত্তিতে নির্ধারিত হয়। এখন যখন একটা জিনিস দেখা যাবে যে একজন মহিলা মেইডের চাকরি করতে গেছেন কোনো এক দেশে, সেখানে তার ভিসা হচ্ছে ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে ইন এ কোম্পানি, আপনি চিন্তা করুন সেখানে কি পরিমাণ ধাপ্পাবাজি আমরা করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত ঘর না গোছাবো এই সমস্যার সমাধান হবে না, আরও ওয়ার্স টাইমও আসতে পারে। কারণ আমাদের কাগজ দেখে কেউ বিশ্বাস করে না, কাগজ দেখে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের। আমরা পোস্টাল সিস্টেম চালু করেছি, কিন্তু তারপরেও হচ্ছে না, হয়তো এটা আরও সময় লাগবে, কিন্তু আলটিমেটলি আমাদেরকে জেনুইন কাগজের দিকে যেতে হবে। এবং এখানে আমার আরও কয়েকটি কথা আছে, শুনতে খারাপ লাগবে। যেই যুবক, এখানে যুবতীরা নেই কাজেই আমি বলছি, যে যুবক ডুবতে যাচ্ছিল ভূমধ্যসাগরে, তাকে উদ্ধার করা হয়েছে, তারপরে থেকেছে কোনো এক দেশে, সেটা লিবিয়াই হোক আর ইটালি হোক, এবং তারপর তাকে ফেরত আনা হয়েছে। আমরা কিন্তু সাংঘাতিকভাবে সিম্প্যাথেটিক তার প্রতি, হুইচ ইজ কারেক্ট, সে একজন ভিকটিম, কোনো সন্দেহ নেই। পাশাপাশি আমরা একটা জিনিস ভুলে যাই, সে কিন্তু আইন ভঙ্গ করেছে, সে কিন্তু এই কাজেই গেছে, অথচ গেছে সম্পূর্ণ অন্য অজুহাতে। সে রায়পুরার চর থেকে এসে সে এই কেনিয়াতে সাফারি দেখতে যাচ্ছে, তার এন্টার সম্পত্তি বিক্রি করলে একবার সাফারির খরচ পূর্ণ হবে না, তাকে দেখলেই বোঝা যায় সে এই কাজে যাচ্ছে না। কিন্তু আমরা তাকে যেতে দিচ্ছি এই কাজে, যে সে কেনিয়া যাচ্ছে সাফারি করার জন্য। কেনিয়া থেকে সে বাই ল্যান্ড যাচ্ছে আফ্রিকার কয়েকটা দেশ পার হয়ে, প্রচণ্ড সাফার করে, প্রচণ্ড অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয় শেষ পর্যন্ত, এবং নির্যাতনের ছবি পাঠিয়ে তার বাবা মার কাছ থেকে টাকা আদায় করা হয়। পুরোটা কিন্তু একটা বেআইনি কাজ থেকে শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা তাকে সিম্প্যাথি দেখাবো, তার রিহ্যাবিলিটেশনের চেষ্টা করবো, পাশাপাশি তাকে ব্যবহার করতে হবে এই র্যাকেট ভাঙার জন্য। এটা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা বের হতে পারবো না। আমি একটু সাপ্লিমেন্টারি করি ইন্ডিয়া রিলেশন। মানে উপদেষ্টা আপনি বললেন যে আপনাদের সময় ইন্ডিয়ার সাথে বেশ কিছু সেটব্যাক ছিল, রিলেশনটা থমকে আছে। আমরা যদি সেটব্যাক গুলো একটু ভাবি, একটা বড় সেটব্যাক ছিল হচ্ছে প্রাক্তন কনভিক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ওখানে থাকা। দেখুন, ভারতের ব্যাপারে বিষয়টা হচ্ছে এরকম, আমার মনে হয় এর চেয়ে বেশি ডিটেলসে যাওয়া আমাদের প্রয়োজন নেই। আপনি তো নৈরাশ্যবাদী হতে পারেন না, আপনাকে আশাবাদী হতেই হবে। আমি আশাবাদ ব্যক্ত করছি এই জন্য যে কোনো একটা পথ নিশ্চয়ই বেরোবে, যাতে করে এই সমস্যাগুলো এক ধরনের একটা সমাধানে পৌঁছতে পারে। কোনটা উত্তর দিয়ে নেই? দুটো দিয়েছি। আপনি ভিসার ব্যাপারে বলেছেন, আমি উত্তর দিয়েছি। আচ্ছা দাঁড়ান, ওনার কথা শুনে নিই। আমি তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে দেশ তো স্বাধীনতা পেল, আমার স্বাধীনতা শেষ। কাজে এটা আর এলাবোরেট না করি। সরকারের মধ্যে বিভিন্ন ধরনের টানাপোড়েন থাকেই, এটা পার্ট অফ দি গেম। কাজে এটা নিয়ে আমার মনে হয় আর বেশি কথা না বলাই ভালো। এই তোমার গলা স্বর খুব উঁচু না, তুমি একটা মাইক নাও করো। এই তুমি দুইছো না কেন? মাইক্রোফোনটা কোথায়? সম্পর্কটা বললেন যে ভারতের সাথে সম্পর্ক থমকে আছে। একই সাথে যদি আমরা বলি যে আমাদের যে বিনিয়োগ, বাংলাদেশের যে এখন বিনিয়োগের যে চিত্র, সেই বিনিয়োগের জায়গাটাও কিন্তু থমকে আছে, যেখানে আমরা ইকোনমিক ডিপ্লোমেসিতে প্রায়োরিটি দিচ্ছি। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি এর আগে হচ্ছে ফরেন সেক্রেটারি ছিলেন, এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ দায়িত্ব পালন করছেন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে, তো পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য আসলে ভবিষ্যতে কি কি আসলে চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য আপনার কাছে কি মনে হয় পরবর্তী রাজনৈতিক সরকার? আমি খুব লিমিটেড উত্তর দেবো, কারণ সরকারের সব চ্যালেঞ্জ তো আমার বিষয় না। তবে দু একটা জিনিস যেটা বিদেশের সাথে রিলেটেড আছে, একটা হলো যে আপনার ইনভেস্টমেন্টের প্রশ্ন তুলছেন। আপনাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে এনকারেজমেন্ট করা, যেটা বাইরের লোকদেরকে, তাদেরকে, বাইরের অন্যান্য দেশকে, সেটা আমরা করেছি। তাদের প্রশ্নের উত্তর দিয়েছি, অনেক ক্ষেত্রেই কিছু রোড শো হয়েছে। কিন্তু আমি নিজেও মোটামুটি বিশ্বাস করতাম যে আসলে আমরা খুব বেশি অ্যাচিভ এখানে করতে পারবো না, কারণ
একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে যারা অর্থ বিনিয়োগ করবে সে প্রথম কথা হলো চাইবে যেটা দেখতে, সেটা হলো এক ধরনের নিশ্চয়তা, এক ধরনের স্টেবিলিটি। যেটা বলছিলাম যে আমাদের এই সরকার বাই ডেফিনেশন অস্থায়ী সরকার। তারা তো জানে না যারা ইনভেস্ট করবে যে পরবর্তী সরকারের যে অবয়ব সেটা কি হবে, সেটা তাদের জানা নেই। অনুমান হতে করতে পারে, কিন্তু অনুমান তো সত্য নাও হতে পারে না। কাজেই ফেন্স সিটার নামে যে একটা টার্ম আছে, এটা কিন্তু এক্ষেত্রে খুব খাটে, কারণ যে টাকা ইনভেস্ট করবে সে অনেক কিছু চিন্তা করে করবে। তো সেই হিসাবে আমি একথা অনস্বীকার্য যে আসলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব বেশি বড় কোনো প্রোগ্রেস আমাদের হয়নি গত 1-1.5 বছরে। কিন্তু আমি মনে করি যে পরবর্তী সরকার নির্বাচনের পরে অফিসিয়ালি তাদের টার্ম হবে 5 বছর। আমার বিশ্বাস যে আসলে যেহেতু এখানে ইনভেস্টমেন্টের সুযোগ আছে অনেক, সুযোগ মানে কি, ইনভেস্টমেন্টের হিসাবটা খুব সহজ, যে দেশের ইনভেস্টর হাতে টাকা আছে সে তার নিজের দেশের চেয়ে বেশি লাভ হবে এমন জায়গায় যাবে সবসময়, বা তার নিজের দেশে আরও লাভ হবে না ওইটা ইনভেস্ট করলে, অন্যখানে গেলে বেশি লাভ হবে এই জন্য যাবে। এবং কোন দেশে গেলে বেশি লাভ হবে, দেখা গেছে স্ট্যাটিস্টিক্যালি যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের রিটার্ন ওয়ান অফ দ্য হাইয়েস্ট যারা ইনভেস্ট করেছে। কাজেই বাংলাদেশ সেই হিসাবে খুব অ্যাট্রাকটিভ স্পট কিন্তু ইনভেস্টমেন্টের জন্য। প্রচুর মানুষজন আছে, যদিও তাদের হিউম্যান রিসোর্স কোয়ালিটি হিসাবে যথেষ্ট লো এখনও, সেটাও ইমপ্রুভ করা যেতে পারে। কাজে আমি মনে করি যে যখন নতুন সরকার দায়িত্ব নেবে, ইনভেস্টররা ঝাঁপিয়ে পড়বে না, কিন্তু ইনভেস্টররা আগাবে, এবং আগামী দিনগুলিতে আমরা বাংলাদেশে আরও অনেক ইনভেস্টমেন্ট দেখতে পাবো। আমাদের একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা বিভিন্ন সময় মন্ত্রী পরিষদে আলোচিত হয়েছে, বাইরেও আলোচিত হয়েছে, সেটা হলো যে আমাদের মানব সম্পদের কিছুটা হলেও আমাদেরকে এটাকে উন্নয়ন ঘটাতে হবে। এবং আমাদের মানব সম্পদের অবস্থা খুবই খারাপ। আমাদের গ্রাজুয়েটরা অনেকেই লেখাপড়া জানে না। আমাদের যে টেকনিক্যাল সার্টিফিকেট বের হয়ে দেখা গেল যে সে ওই কাজটা তেমন কিছু পারে না। এই জিনিস থেকে আমাদেরকে বেরোতে হবে। আমাদেরকে দেখতে হবে, যেমন এখন একটা জিনিস নিয়ে কিন্তু সমস্যা নেই, জাপানিজ ভাষা জানে এই সার্টিফিকেট যার কাছে আসে সেই সার্টিফিকেট কিন্তু গৃহীত হয়। কেন গৃহীত হয়? কারণ জাপান থেকে লোকজন এসে সেটা পরীক্ষাটা নেয়। কাজে N4 যে পাশ করেছে জাপানিজ, তার জন্য অনেক কিন্তু অপরচুনিটিস খুলে গেছে জাপানে। 1,10,00,000,000 শ্রমিক লাগবে আগামী 15 বছরে, তার মানে প্রতি বছর প্রায় 10 লক্ষের কাছাকাছি বা 9 লক্ষ। আমরা সেই সুযোগ নিতে পারি, একটা বড় অংশ আমরা দখল করতে পারি যদি সিনসিয়ারলি চেষ্টা করি। আমাদের কয়েকটা জিনিস থেকে বের হতে হবে। এক, এটা আমি জানি না কিভাবে সম্ভব, আমাদের ইউথের মধ্যে এই কালকেই সাফল্যের একটা টেন্ডেন্সি আছে। আমি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর দেরি করতে রাজি না, কিন্তু কালকেই চেষ্টা করতে করতে কিন্তু আমি 1 বছর পার করে দিই। অথচ আমি যদি প্রথমেই 1 বছরের চিন্তা করতাম, আমার অপরচুনিটিস অনেক বেশি থাকতো। 1 বছর যদি কেউ সিরিয়াসলি জাপানিজ ভাষা শেখে, তাকে পিছনে তাকাতে হবে না, সে বিভিন্ন ধরনের সুযোগ পেতেই থাকবে। আমাদের যে মানে আরবি মাদ্রাসা লাইনে শিক্ষা, 12 বছর 14 বছর শিখতেছে, সে আরবি বলতে পারে? প্রায় কেউই আরবি বলতে পারে। অথচ এখানে খুব সহজে একটা থ্রাস্ট দেওয়া সম্ভব, তাদের শিক্ষকদের অনেকে আরবি বলতে পারে না, এটাও সমস্যা আছে। যেমন আমাদের ইংরেজি শিক্ষকদের অনেকে নিজেরা ইংরেজি জানে না, গ্রামের স্কুলগুলিতে আমি বলছি, আমি তো স্কুল চালাই, কাজে আমি জানি না। তো এই সমস্যাগুলো আমাদেরকে দূর করতে হবে হিউম্যান রিসোর্সের, তাইলে অপরচুনিটিস বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট আসবে, এবং মানুষও বাইরে গিয়ে চাকরি পাবে, অর্থনীতির অবস্থা অনেক উন্নতি হবে। মাননীয় উপদেষ্টা এই দিকে ও আচ্ছা, বলে এতগুলি মাইক্রোফোন একবার উঠলে তো আমি কোনটা দেখবো? আচ্ছা, এখান থেকে শুরু করবো। আমি তো জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে আজকে আনুষ্ঠানিকভাবে শেষ, আমি দেখতে পাচ্ছি আগামী সপ্তাহে পুরোটাই আছেন, বৃহস্পতিবার নির্বাচন, এবং বৃহস্পতিবার নির্বাচন, আগামী সপ্তাহে তো ওয়ার্কিং ডে হলো 3টা ওয়ার্কিং ডে এখন আছে। তারপরে 3টার মার্জিন রাখা ভালো না তোমাদের সাথে দেখা হওয়ার জন্য? আমি একটু জানতে চাচ্ছিলাম, অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন থেকে কবে আপনাদের শেষ কর্মদিবস সেটি কোনো জানানো হয়েছে কিনা, অবহিত করা হয়েছে কিনা আপনাদের? না, এটা কিন্তু অবহিত করার প্রয়োজন নেই। এটা অবহিত করার প্রয়োজন নেই এই জন্য যে নতুন সরকার যখন দায়িত্ব নেবে তখন আমাদের দায়িত্ব থাকবে না। কাজেই নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত, সেটা 2 দিন লাগুক, 4 দিন লাগুক, ওই সময় আমাদেরকে ওই আমেরিকান টার্ম আছে একটা লেম ডাক প্রেসিডেন্সি, ওইরকম একটা কিছু আমাদেরকে চালিয়ে যেতে হবে। আর কোনো প্রশ্ন থাকে? আরেকটা প্রশ্ন হলো, আপনি সেদিন একটা অনুষ্ঠানে বলেছেন যে 2-1 উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে, ইতিমধ্যেই অর্থ উপদেষ্টা সেটা স্বীকার করেছেন যে তিনি কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন। সাবেক 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা তাদের কূটনৈতিক পাসপোর্ট কি সারেন্ডার করেছে কিনা, এবং আর কোন কোন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে?
ক্ষমতা হস্তান্তরের আগে কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার অস্বাভাবিক কিনা? এই জিনিসটা আসলে আমি খুব এটাকে একটা সামান্য বিষয় বলে মনে করি। আমি আসলে তো ওই কূটনৈতিক পাসপোর্টের সারেন্ডার হয়ে এটা আমার কাছে আসে না, এটা অনেক নিচেই শেষ হয়ে যায়। আমি জানি যখন আপনারা আগ্রহ প্রকাশ করছে তখন আমি জিজ্ঞেস করি যে এটা কি ঘটেছে কিনা, কারণ এটা বিষয়টা খুবই সামান্য। কূটনৈতিক পাসপোর্ট আমি এমনকি এটাও জানি না যে ওই দিনই এটার মেয়াদ শেষ হয়ে যায় কিনা, এমনও হতে পারে যে আরও হয়তো কিছু দিয়ে চালু থাকে। যেমন মার্কিনদের নিয়ম সেটা হলো যে ভিসাটাও আমাকে দিয়েছে এই ক্যাপাসিটির কারণে আমি যেদিন এই দায়িত্বে থাকবো সেদিন ওই ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু অনেকের পাসপোর্টেই ওই আবার ট্যুরিস্ট ভিসাও আছে। আমেরিকানদের আবার একটা সুবিধা আছে, সেটা হলো যে আপনি একই পাসপোর্টে দুটো ভিসা থাকতে পারে, দুই রকম। তো সেটা নিয়ে সমস্যা নেই অনেকেরই, কারো কারো সমস্যা থাকতে পারে। কেউ কেউ হয়তো ভাবছেন যে পরপরই যাবেন, তখন আবার ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ট্রাভেল করতে পারবেন কিনা, কাজে আগেই সবুজ পাসপোর্টে নিয়ে যাওয়া। এটা একেবারেই ব্যক্তিগত চয়েসের প্রশ্ন। আমি এক্স্যাক্টলি জানিও না যে কারা কারা নিয়েছেন, দু একজন নিয়েছেন আমি জানি। মাননীয় উপদেষ্টা, আপনার হাতে এটা আমি বলতে পারবো না, ডিজি কনসুলার থাকলে আমি তাকে জিজ্ঞেস করতে পারতাম। মাননীয় উপদেষ্টা এনারটা সেরে নিই তারপরে। থ্যাংক ইউ স্যার। আপনি এর আগে ইন্ডিয়ার প্রসঙ্গে কথা বলেছেন, আমরা একটু জানতে চাই যে গভর্নমেন্টের সাথে শেখ হাসিনাকে রিটার্নের ইন্ডিয়াটাকে শেষ করলে হয় না, শেখ হাসিনার প্রসঙ্গও এসেছে, আমার মনে হয় এটা আপনি বাদ দেন। প্রসঙ্গ আসে, আপনার অন্য কোনো প্রসঙ্গ থাকলে বলেন, এটা একই প্রশ্ন নিয়ে ঘুরপেচ করতে থাকার কোনো অর্থ নেই। যেটা আসেনি আমি সেটাই বলি, যদি জি বলেন। শোনেন। সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারে গভর্নমেন্টের থেকে যে রিকোয়েস্ট কয়েকবার করা হয়েছে, আমরা জানি কোনো রেসপন্স আসেনি লিখিত। না, লিখিত রেসপন্স না এসে থাকলে আপনার কি এর বাইরে কোনো যোগাযোগ হয়েছে কিনা, বা ইন্ডিয়ার কোনো ধরনের কোনো মনোভাব আপনারা জেনেছেন কিনা, তারা কি করতে চায় আপনাদের এই রিকোয়েস্টের বিষয়ে? থ্যাংক ইউ। মনোভাব একটা অত্যন্ত বিমূর্ত জিনিস, মনোভাব নিয়ে কথা বলা উচিত না কখনোই। অফিসিয়ালি যেটা করা হচ্ছে সেটাই শুধু অফিসিয়ালি বলা যাবে যে হ্যাঁ আমরা তার রিটার্ন চেয়েছি এবং ভারত থেকে কোনো রেসপন্স পাইনি। আমার মনে হয় এর চেয়ে বাইরে এটা নিয়ে ওই স্পেকুলেশনে যাওয়া ঠিক হবে না। এদিকে কেউ একজন কথা মাননীয় উপদেষ্টা, জি বলুন। প্রথম বিষয়টা হচ্ছে কি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট, সেটা হচ্ছে কি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি যে উইংটা আছে আর কি, তো এটা হয়তো আপনার পর্যন্ত যায়ও না, কিন্তু এই উইংটাকে যদি একটু আপনি এম্পাওয়ার করেন, যাতে আমরা হচ্ছে গিয়ে বিপদে আপদে আমাদের বিভিন্ন সময়, আপনাকে তো আর সবসময় পাই না বা ইয়া করি না, এই জায়গাটাতে যদি তাদেরকে একটু এম্পাওয়ার করেন, কারণ আপনি বলছিলেন যে ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আগামী 7 দিন এটা নিয়ে আর না হয় আপনারা দুশ্চিন্তা নাই করলেন। আমরা কিন্তু দুই একবার কিন্তু মানে আমি বলেছি যে প্রেস স্টেটমেন্ট দেওয়া ইত্যাদি হয়েছে অনেকবারই। আগামী পররাষ্ট্রমন্ত্রী যিনি আসবেন তার কাছে আপনারা এই প্রসঙ্গটা তুলবেন। মেবি হয়তো উনি এমন হতে পারে যে অত্যন্ত শফিক যেরকম আছে ওখানে, এরকম কোনো একজনকে দিলেন যে আপনাদের সব প্রশ্নের উত্তর দেবেন, হতেই পারে। স্যার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল ইউএস এর রেসিপ্রোকাল টেরিফ নিয়ে, সেটা হচ্ছে গিয়ে যে মানে আমরা তো শুনেছিলাম যে এটা রেসিপ্রোকাল টেরিফ, তো ওরা আমাদেরকে 20% শুল্ক ধরেছে, তো আমরা আসলে রেসিপ্রোসিটিতে কত কি করেছি? রেসিপ্রোকাল ট্যারিফ ঠিক সমস্ত যে রেসিপ্রোকাল না, এটা সমস্ত পৃথিবী জানে, অনর্থক এটা নিয়ে আমাদের কথা বলা স্যার মানে আমার কোশ্চেনটা একটু শেষ করি। মানে আমরা কি আসলে মানে ইউএস এর থেকে কি ব্ল্যাকমেইল হলাম কিনা? কারণ আমি একটু বলি স্যার এখানে যে ইন্ডিয়াতে একটা সমালোচনা উঠেছে যে যখন ইউএসএ এবং ইন্ডিয়া ডিল হয়ে গেল তার ঠিক 1-2 দিন আগে হচ্ছে গিয়ে এপস্টিন ফাইলে নরেন্দ্র মোদীর মূলত হচ্ছে গিয়ে নাম এসেছিল। আপনি খুব বেশি ডিটেইলসে চলে গেছেন, একটু আমি বরং থামাই এখানে আপনাকে। হ্যাঁ বলেন, খুব সংক্ষেপে 1 সেকেন্ডে বলবেন না। তো সেই ক্ষেত্রে মানে আমাদের মানে সরকারের মধ্যে কারো নাম এসেছে কিনা যে আমরা তাড়াহুড়া করে 9 তারিখে আসলে সরকারের মধ্যে যদি কারো নাম গিয়ে থাকে সেটা আপনারা আমার আগে জানবেন, এটা আমি আপনাদেরকে নিশ্চিত দিচ্ছি। কাজে এটা আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করার কোনো অর্থ নয়। আর রেসিপ্রোকাল ট্যারিফের ব্যাপারে সমস্ত পৃথিবীটাকে যেভাবে দেখতেছে আমরাও সেভাবেই দেখতেছি। সবাই আমেরিকার সাথে একটু সম্পর্ক ভালো করে যে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করতেছে, আমরাও তাই করতেছি। আপনি প্রশ্ন করেছেন একবার অলরেডি, আচ্ছা তাহলে বলো। সেটা হলো স্যার যে আজকে যেহেতু বলছেন যে এক ধরনের বিদায়ী মতবিনিময়, তো আমরা গত 18 মাসে অনেক ধরনের সংস্কার দেখলাম এবং সেটাই ছিল আসলে এই সরকারের মূল উদ্দেশ্য। সেই প্রেক্ষাপটে আমরা যদি ফরেন মিনিস্ট্রি ধরি বা ফরেন পলিসি অ্যাজ এ হোল ধরি, সেই জায়গাতে ফরেন মিনিস্ট্রি রিলেটেড এবং ফরেন পলিসি রিলেটেড, কারণ এখানে ফরেন পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ইন্টারাকশনের ক্ষেত্রে আমাদের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আমরা অনেক টানাপোড়েন দেখেছি গত 1-1.5 বছরে। সেই জায়গায় আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা কি অনেকটা কমে গেল কিনা? আরেকটা প্রশ্ন যেটা স্যার আমি আরেকটা প্রশ্ন করতে মনে থাকবে না আমার প্রথম না স্যার, সেটা হচ্ছে যে আপনি যেটা প্রথমে বলেছেন যে আমরা হয়তো আরো বেশি মুক্তভাবে কথা বলতে পেরেছি, কিন্তু আমরা এটা দেখলাম যে এই 18 মাসের মধ্যে প্রচুর মব ভায়োলেন্স হয়েছে এবং সেই মব ভায়োলেন্সের মধ্যে মিডিয়াও অনেক জোরে সোরে ছিল। প্রথম আলো ডেইলি স্টারের উপরে যে হামলা, এটা নজিরবিহীন ভাবে। তাহলে সেই ক্ষেত্রে কি আসলে এটা উন্নতি হলো, নাকি আমরা আসলে পিছনে ফিরে গেলাম, আমরা ভয়ের সংস্কৃতিটা আরো জোরালো হলো? থ্যাংক ইউ। এটা মব ভায়োলেন্সের ব্যাপারে হোম মিনিস্টারকে জিজ্ঞেস করেন। আর আমি তো বলছি না যে সব এভরিথিং ওয়েন্ট হাঙ্কি ডোরি, সব কিছু যে খুব চমৎকার হয়েছে তা তো আমি কখনোই ক্লেম করি নাই। কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে নিঃসন্দেহে। যে ফায়ার ওয়ার্ক মানে অগ্নি সংযোগের যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত কন্ডেমেবল, অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল একটা ঘটনা ঘটেছে। সে এটাকে যেভাবে জাস্টিফাই করার চেষ্টা করবে না, এটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না এবং সরকারও জাস্টিফাই করে নাই কখনোই। এটা সেই মব হয়তো কন্ট্রোল করা যায়নি, হতে পারে, অনেক সময় হয়, কিন্তু এটা কোনো অবস্থাতে সমর্থনযোগ্য না এবং এটাকে কন্ডেম না করার কোনো সুযোগ নেই আমার মতে। আপনার আগের প্রশ্নগুলো আমি ভুলে গেছি। নেক্সট, একটা জিনিস আপনাকে বলি আগে, সমন্বয়টা হলো একটা সার্বক্ষণিক একটা বিষয়, যেটা কন্টিনিউয়াস, এটা কিছু মানে ইস্যুস থাকেই সবসময়, যে সমন্বয় ঠিক মতো হলো কিনা। খুব ম্যাচিওর যেসব পলিটি, সেখানে সমন্বয় সাধারণত একটু ভালো হয়। আমাদের কিছু লিমিটেশনস রয়ে গেছে, আর এটা তো ঠিক একটি পার্টি সরকারও না, কাজে এক একজনের এক এক ধরনের মতামত থাকতে পারে। তো সব মিলিয়ে আমি যে খুব বেশি সমস্যায় পড়েছি এটা বলি না, তবে সমন্বয়ের অভাব কখনো কখনো অনুভূত হয়েছে। আমরা আশা করবো যে যখন একটা পার্টি গভর্নমেন্ট আসবে তখন তারা হয়তো আরো বেটার সমন্বয় করতে পারবে। শেষ করি না, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে অনেক কূটনীতিবিদ, বিশেষ করে যারা পশ্চিমা কূটনীতিবিদদের সাথে বা আপনাদের চাপে রেখেছিল আওয়ামী লীগকে এই সামনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে গাজায় যে আমরা ফোর্স পাঠানোর যে আলোচনা করি, ফোর্স পাঠানোর ব্যাপারে আসলে ফোর্স পাঠানো, এটা যদি আমি কোট আনকোট করি, আসলে সত্যিকার অর্থে কোনো অগ্রগতি হয়নি। শুধু একটা ওপেন সম্ভাবনা আছে যে বাংলাদেশ এটা অংশ হতেও পারে, এর চেয়ে বেশি কিছু না। এই জিনিসটা এখনও ক্রিস্টালাইজও করে নেই। কয়েকটি দেশ অবশ্য ইতিমধ্যেই তাদের স্পষ্ট আগ্রহ ব্যক্ত করেছে এবং তারা নিশ্চিন্ত যে এটা হবে। তার মধ্যেও মনে করেন যে কোনো একটা দেশের ব্যাপারে দেখা গেল যে আবার আরেক দেশ আপত্তি করে বসে আছে। আমি বলছি যে এরকম জিনিসটা হচ্ছে, কাজে এটা ক্রিস্টালাইজ করুক। এবং আবার যেটা বলছি যে এখন তো আগামী এক সপ্তাহের মধ্যে এটা হবে না, কাজে পরবর্তী সরকার তাদের নিজস্ব ইন্ডিপেন্ডেন্টলি তাদের সিদ্ধান্ত নিতে পারবে যে এই ব্যাপারে তারা কি করবে। আরেকটা কিছু জিজ্ঞেস করেছেন আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার সাথে যারা দেখা করতে এসেছে তারা জানতে চেয়েছে, কেউ সবাই না, কিন্তু কেউই কোনো ধরনের কোনো চাপ আমার উপর সৃষ্টি করে যে এটা করেন বা আপনাদের উচিত এটা করা ইমিডিয়েটলি, এরকম কথা কেউ কোনো বলেনি। এটাও আমি পিন পয়েন্ট করতে পারবো না। কেউ আমার কাছে জানতে চেয়েছে যে আওয়ামী লীগ কি আপনারা পার্টিসিপেট করছে কিনা, বলছে না, দিস ইজ দ্য সিচুয়েশন, যে কারণে আওয়ামী লীগ পার্টিসিপেট করছে না। থ্যাংক ইউ। আরও প্রশ্ন? সেটা হচ্ছে যে আমরা ভৌগোলিকভাবে যে অবস্থানের মধ্যে আছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং আমাদের সামগ্রিক একটা গুরুত্ব আছে। আর সেই জায়গা থেকে পরবর্তী যেই আপনার কথা দ্বারা আমরা খুবই এই ব্যাপারটা আমরা বুঝতেই পারি যে আপনি অনেক চেয়েছেন, হয়তো আপনার কথা সামনের সরকার এই স্ট্র্যাটেজি নেওয়ার ক্ষেত্রে কিভাবে আসলে এগোতে পারে, আমি যদি পুরো প্রেক্ষাপটটা আমার আসলে এই পরবর্তী সরকার কিভাবে কি করতে পারে এটা সাজেস্ট করার মতো এখতিয়ার আমার নাই, অন্তত পাবলিকলি। কাজে আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারবো না। আমি শুধু আশা ব্যক্ত করছি যে অবশ্যই ভূরাজনীতি বিবেচনায় সবসময় সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্যই পরবর্তী সরকার যারা আসবে তারাও এই বিষয়গুলো বিবেচনা করেই তাদের সিদ্ধান্ত নেবে দেশের স্বার্থে, যে আসলে আমাদের স্বার্থ কোথায়। মাননীয় উপদেষ্টা, একটা কোন সিদ্ধান্ত কি হয়েছে whether you are vying for it or not, just finish it once and for all.
করবেন না না করবেন না? আমি শুধু এটার এক লাইনের উত্তর দিই, সেটা হলো যে অফিসিয়ালি আমরা উইথড্র করি নাই এখন, অফিসিয়ালি উইথড্র করি নাই, কিন্তু আমরা কোনো ক্যাম্পেইনও করছি না। থ্যাংক ইউ। না, এটা তো ইটস ইউ হু উইল ডু দ্য মার্কিং, আই উইল নট ডু ইট মাইসেলফ। না, এটা করা হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।